পৃথিবীর প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসার স্পর্শ এক অদ্ভুত আশীর্বাদ, কিন্তু সব প্রেমের ভিড়ে এমন এক ধ্রুব সত্য লুকিয়ে থাকে যা সময়ের ধুলায় মলিন হয় না, আর তা হলো প্রথম প্রেম। ঠিক কতটা সময় পেরিয়ে গেছে বা জীবনে কতজন মানুষ এসে গেছে সেটা বড় কথা নয়, প্রথম প্রেমের সেই তীব্রতা, সেই অস্ফুট অনুভূতি আজও হৃদয়ের কোনো এক কোণে ঠিক আগের মতোই অমলিন হয়ে রয়ে গেছে। ঠিক যেন মাকাতো শিনকাইয়ের সেই কালজয়ী অ্যানিমে 5 সেন্টিমিটার পার সেকেন্ডের গল্পের মতো। এটি কেবল কোনো সাধারণ অ্যানিমে নয়, বরং এক টুকরো হাহাকার যা প্রতিটি মানুষের হৃদয়ে গেঁথে থাকা সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। অ্যানিমেটা 3টা অধ্যায়ে বিভক্ত, যেখানে সময়ের সাথে পাল্লা দিয়ে পাল্টেছে জীবন, কিন্তু স্থির থেকে গেছে কেবল সেই কিশোরের বয়সের টান। আপনি যদি এই আবেগী যাত্রার সাক্ষী হতে চান, তবে চলুন গল্পের গভীরে প্রবেশ করা যাক। গল্পের সূচনা চেরি ব্লসম বা শকুরা অধ্যায় দিয়ে। 90-এর দশকের কথা, যখন প্রযুক্তির এখনকার মতো জয় জয়কার ছিল না। দুই কিশোর কিশোরী তাকাকি তোনো এবং আকারি শিনোহারা, তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল, কারণ দুজনেই ছিল এই স্কুলে নতুন। তাদের এই বন্ধুত্ব ছিল অদ্ভুত এক স্বচ্ছতায় মোড়া। স্কুলের গণ্ডি পেরিয়ে ফেরার পথে তারা যখন চেরি ব্লসমের গাছের নিচ দিয়ে দৌড়াতো, তখন মনে হতো পৃথিবীটা কেবল তাদের দুজনকে ঘিরেই আবর্তিত হচ্ছে। সেই সোনালি বিকেলের এক মুহূর্তের কথা আজও তাকাকির মনে পড়ে। আকারি নিস্তব্ধ প্রকৃতির দিকে তাকিয়ে খুবই ধীরস্থিরভাবে তাকাকিকে বলছিল, তুমি কি জানো তাকাকি, এই চেরি ফুলের পাপড়িগুলো যখন গাছ থেকে পড়ে, ঠিক তার গতি থাকে সেকেন্ডে 5 সেন্টিমিটার। তাকাকি সেই কথা শুনে অবাক হয়ে গিয়েছিল, কারণ একটা সাধারণ পাপড়ির পতনেও যে এত গভীর গাণিতিক আর কাব্যিক ছন্দ থাকতে পারে তা আকারি তাকে শিখিয়েছিল। তাদের কথোপকথন আর হাসি ঠাট্টায় তখন বাতাসের গন্ধও যেন গোলাপের মতো মিষ্টি লাগতো। তারা জানতো না, প্রকৃতির এই ধীরগতির পতনের মতোই তাদের দুজনের জীবনও একসময় একে অপরের থেকে ধীরে ধীরে দূরে সরে যাবে। সেই 5 সেন্টিমিটারের গতিতেই যেন তাদের ভাগ্য নির্ধারণ হয়েছিল সেদিন। আকারির সেই অদ্ভুত কাব্যিক কথা তাকাকির মনের অন্দরে এক নতুন কৌতূহলের জন্ম দিল। সে কোনোভাবেই আকারির থেকে পিছিয়ে থাকতে চাইতো না। তার পাঠ্য বইয়ের বাইরেও বিভিন্ন জ্ঞান অর্জনের নেশা তাকে পেয়ে বসলো। তারা একে অপরের পরিপূরক হয়ে উঠল। স্কুলের করিডোর থেকে শুরু করে পাঠাগারের নিরিবিলি কোণ পর্যন্ত প্রতিদিনের আড্ডা পরিণত হলো এক গভীর বৌদ্ধিক বিনিময়ে। দিনের পর দিন তাদের এই হৃদ্যতা যখন পাহাড়ের চূড়ার মতো উঁচুতে পৌঁছালো, তখন তারা এক অলিখিত সিদ্ধান্তে উপনীত হলো। হাই স্কুলেও তারা একসাথেই পড়বে। এমনকি তারা এমন একটা স্কুল বেছে নিয়েছিল যা তাদের দুজনের বাড়ি থেকে সমান দূরত্বে অবস্থিত। ভবিষ্যতের সেই সোনালী স্বপ্নের বুনন ছিল অত্যন্ত নিখুঁত, কিন্তু নিয়তির লিখন বোধহয় অন্যরকমই ছিল। হঠাৎ এক অশুভ সংবাদ তাদের সেই সাজানো বাগান ধূলিসাৎ করে দিল। আকারির বাবার কর্মক্ষেত্রের বদলির আদেশ এলো অন্য এক শহরের তোচিগিতে। খবরটি শোনার পর মুহূর্ত থেকেই আকারির পৃথিবীটা স্থবির হয়ে গেল। এক রাতে ফোন তুলে সে তাকাকিকে সব জানালো। সেই ফোনালাপে কান্না ছিল না, ছিল এক অসহ্য যন্ত্রণা যা প্রতিটি শব্দের ভাঁজে ঝরে পড়ছিল। সে অঝরে কাঁদছিল, যেন তার বুকের ভেতর থেকে কোনো কিছু ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। তাকাকি সেই ফোনের অপর প্রান্তে দাঁড়িয়ে বুঝতে পারল তাদের স্বপ্নের সেই স্কুল জীবন আর কোনোদিন বাস্তব হবে না। স্কুলের শেষ দিনটি এলো এক বিষাদময় অধ্যায় হয়ে। সেই বিদায়ের ক্ষণটি ছিল হৃৎপিণ্ডের স্পন্দন থেমে যাওয়ার নামান্তর। আকারি তার বাবার সাথে পাড়ি জমালো তোচিগির অচেনা পথে, আর তাকাকি একা হয়ে গেল টোকিওর সেই ব্যস্ত কোলাহলে। কৈশোরের সেই সময়গুলো তাকাকির কাছে হয়ে উঠল এক দীর্ঘ ও অন্ধকার টানেলের মতো। সে যেন কোথাও নিজেকে খুঁজে পাচ্ছিল না। প্রতিদিনের রুটিন, বন্ধুদের কোলাহল আর স্কুলের ব্যস্ততা, সবকিছুর আড়ালে এক তীব্র শূন্যতা তাকে কুরে কুরে খাচ্ছিল। সে বারবার বন্ধুদের সাথে মেশা, খেলাধুলা আর নানা এক্সট্রা কারিকুলামের সাথে সে ব্যস্ত থাকলো, যাতে আকারির স্মৃতিগুলো একটু হলেও ফিকে হয়ে আসে। ঠিক যখন সে নিজেকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই নিয়তি যেন এক নিষ্ঠুর খেলায় মেতে উঠল। পোস্টম্যানের হাতে আসা একটা গোলাপি রঙের খাম তাকাকির জীবনকে আবার ওলটপালট করে দিল। খামটি ছিল আকারির কাছ থেকে। দীর্ঘদিন পর সেই হাতের লেখা দেখে তাকাকির হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। কিন্তু সেই চিঠি পাওয়ার পর তাকাকি যে আনন্দ প্রত্যাশা করেছিল তা হিতে বিপরীত হলো। বরং তার ভেতরের দানা বাঁধল এক গভীর অনিশ্চয়তা এবং মানসিক দোদুল্যমানতা। চিঠিটির প্রতিটা অক্ষরে ছিল আকারির নতুন জীবনের বর্ণনা। টোকিও থেকে অনেক দূরের সেই অচেনা শহরের জীবন, যেখানে আকারি নতুন করে পথ চলছে। কেন আকারি এই সময়ে এসে চিঠি লিখল? তাদের মধ্যকার সেই 5 সেন্টিমিটারের ব্যবধান কি তবে সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পাচ্ছে? চিঠিটি তাকাকির মনের সেই ক্ষতবিন্দুতে আবার নাড়া দিল, যা সে এতদিন ধরে আপ্রাণ চেষ্টা করে ঢেকে রেখেছিল। তাকাকি বারবার পড়ছিল সেই চিঠি, যেন পড়ার মাঝে সে আকারিকে খুঁজে পাবে।
কিন্তু প্রতিটি বাক্যই তাকে মনে করিয়ে দিচ্ছিল তারা এখন দুটো আলাদা মেরুর বাসিন্দা। তাকাকি সিদ্ধান্ত নিল সেও চুপ করে বসে থাকবে না। তাকাকি পরম মমতা একটা চিঠি লিখল, যেখানে সে তার মনের সবটুকু আবেগ উজাড় করে দিল। তারপর শুরু হলো অপেক্ষা। এক একটা চিঠি যেন তাদের হারানো সম্পর্কের অক্সিজেনের মতো হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সময়ের স্রোত কি আর কাউকে থামিয়ে রাখে? হঠাৎ করেই কোনো এক নতুন সংবাদ তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দিল। তাকাকির বাবার কর্মস্থল আবার পরিবর্তিত হচ্ছে। এবার তাকে যেতে হবে সুদূর কাগোশিমায়। তাকাকি জানতো যদি সে এখন আর আকারিকে না পায়, তবে তাদের দূরত্ব আর কেবল শহরের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, তা পরিণত হবে মহাজাগতিক এক বিচ্ছেদে। সে আকারিকে চিঠিতে জানালো তার এই আসন্ন যাত্রার কথা, আর সেই সঙ্গে এক তীব্র আকুতি। পাড়ি দেওয়ার আগে কি তাদের একবার দেখা হতে পারে? আকারির পক্ষ থেকে আসা উত্তরটি ছিল যেন এক মরুভূমিতে বৃষ্টির ছোঁয়া। সে রাজি হয়েছে, তাদের দেখা হবে তোগেচি স্টেশনে। তাকাকি যখন মানচিত্রে তোগেচির অবস্থান দেখল, তার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। জায়গাটা টোকিও থেকে অনেক দূরের পথ। সে তার বন্ধুদের কাছে জানতে চাইল সেই অজানা শহরের খুঁটিনাটি, কিন্তু বন্ধুদের কারোরই তোচিগি নিয়ে কোনো ধারণাই ছিল না। কেউ একজন পরামর্শ দিল শিনকানসেন এক্সপ্রেস ট্রেন ব্যবহারের। তাকাকি নিজের ঘরে বসে মানচিত্রের ওপর স্কেল রেখে দূরত্ব মাপল। দূরত্বটা অনেক, প্রতিকূলতা আরও বেশি, কিন্তু ভালোবাসা কি আর কখনো যুক্তির সীমানা মানে? তাকাকি সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে সেই দীর্ঘ যাত্রার চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সাক্ষাতের দিন ঘনিয়ে আসার 2 সপ্তাহ আগে থেকেই তাকাকি এক অদ্ভুত ঘোরের মধ্যে দিন কাটাতে লাগলো। সে তার মনের কথাগুলো গুছিয়ে লিখল এক দীর্ঘ প্রেমপত্রে। সে জানতো সামনাসামনি দাঁড়ালে তার কণ্ঠস্বর হয়তো আবেগে ভেঙে পড়বে, হয়তো সে কিছুই বলতে পারবে না, তাই এই কাগজই হোক তার হৃদয়ের একমাত্র সাক্ষী। সেই চিঠিতেই ছিল তার সমস্ত না বলা কথা, তার সমস্ত জমে থাকা জমানো দীর্ঘশ্বাস, আর আকারিকে হারানোর যে ভয়, সবই যে সযত্নে লিখে রাখলো খামের ভেতরে। সে প্রস্তুতি নিচ্ছিল সেই অমোঘ মুহূর্তের জন্য যা তাদের জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে পারে, অথবা রেখে যেতে পারে এক দীর্ঘস্থায়ী স্মৃতিচিহ্ন। সেই চিঠির প্রতিটি অক্ষরে তাকাকি নিজের হৃদয়ের গহীনে যত্নে জমানো সব অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছিল। ওদিকে তোচিগি স্টেশনের নির্জন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আকারিও গুনছিল প্রহর। অস্থিরতায় কাটছিল তার প্রতিটি মুহূর্ত, যেন সময়ের কাঁটাগুলো অকারণে স্থবির হয়ে আছে। তার প্রতিটি নিঃশ্বাসে ছিল তাকাকিকে দেখার প্রবল তৃষ্ণা। হৃদয়ের সবটুকু আবেগ যেন ওই মুহূর্তকেই একদম রিপ্রেজেন্ট করছে। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ এলো। দিনটা ছিল ঝড়ো হাওয়ার পূর্বাভাসে ভরা। এক অস্থির আবহাওয়া স্কুলের ঘণ্টা বাজার সাথে সাথেই তাকাকি আর এক মুহূর্ত দেরি করল না। তার মনে ছিল কেবল একটিই লক্ষ্য, তোচিগি। টোকিও স্টেশনের কোলাহল আর মানুষের ভিড় ঠেলে সে যখন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালো, আকাশ তখন অঝোর ধারায় কাঁদছে। প্রকৃতির এই প্রতিকূলতা যেন তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সেই বৃষ্টির তেজ ছিল নগণ্য। ট্রেনের জানালার পাশে বসে তাকাকি যখন বাইরের ঝাপসা দৃশ্যের দিকে তাকিয়েছিল, তার স্মৃতিপটে ভেসে উঠছিল সেই সোনালী শৈশব, সেই প্রাথমিক বিদ্যালয়ের দিনগুলো যেখানে তারা স্কুলের মাঠে হইচই থেকে দূরে লাইব্রেরি নিরিবিলি তাকে মাথা গুজে থাকত। বইয়ের পাতায় ডুব দিয়ে তারা খোঁজ নিত নিজেদের আলাদা এক জগতের। সহপাঠীরা তাদের নিয়ে কতই না কানাঘুষা করত। তারা কি একে অপরের প্রেমে পড়েছে? কিন্তু সেই বয়সে ভালোবাসা শব্দের গভীরতা বোঝার মতো পরিপক্কতা তাদের ছিল না। তাই অন্যদের ব্যঙ্গ বা কৌতুক তাদের নিষ্পাপ বন্ধুত্বকে বিন্দুমাত্র বিচলিত করতে পারেনি। ট্রেন এগিয়ে চলল শিনজুকু স্টেশনের দিকে। এটি প্রথমবার যখন তাকাকি এত দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। অচেনা রেললাইনের ধুলাবালি আর ইঞ্জিনের মৃদু কম্পন তার মনের অস্থিরতাকে যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের অপেক্ষায় থাকাকালীন তার স্মৃতি আবার ফিরে গেল সেই তিক্ততম ফোন আলাপের দিনে, যেদিন আকারি ফোনে কাঁদতে কাঁদতে তার বাবার বদলি হওয়ার কথা জানিয়েছিল। সেই দিনটার কথা মনে পড়লে আজও তাকাকির বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। আকারি তার বাবাকে বলেছিল সে টোকিওতেই থেকে যেতে চায়। সে তার বন্ধুদের ছেড়ে, নিজের জগৎ ছেড়ে কোথাও যেতে রাজি নয়। কিন্তু পরিস্থিতির চাপে সেই অমোঘ বিচ্ছেদকে মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায়ও ছিল না। তাকাকি ট্রেনের সিটে বসে বারবার ভাবছিল সেই দিনগুলোর কথা। আকারি কি সত্যি আজও তাকে একইভাবে অনুভব করে? ট্রেন যখন গতি বাড়িয়ে দিগন্তের দিকে ছুটছিল, তাকাকির মনে হচ্ছিল সে কেবল গন্তব্যের দিকে নয়, বরং সময়ের অতীতে কোনো এক হারানো ঠিকানায় ছুটে যাচ্ছে।
তার হাতের মুঠোর ভেতরে শক্ত করে ধরে রাখা সেই চিঠিখানা যেন তার সমস্ত অস্তিত্বের ভার বহন করছিল। আকারির সেই কান্নায় ভেজা কণ্ঠস্বর আর একা টোকিওতে থেকে যাওয়ার আকুল আবেদন তাকাকির স্মৃতিতে আজও জ্বলে। আকারি তার মা বাবাকে বহুবার বুঝিয়েছিল যে সে তার এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, কিন্তু অভিভাবকের কাছে সন্তান চিরকালই ছোট। আকারি তখনও অনেক বেশি আবেগপ্রবণ আর বয়সও অপরিণত, ফলে তার সেই আর্তনাদকে নিয়ম আর নিরাপত্তার বেড়াজালে আটকে ফেলেছিলেন তার বাবা মা। সেই স্মৃতির গহ্বর থেকে তাকাকিকে বাস্তবে ফিরিয়ে আনলো স্টেশনের লাউড স্পিকারে ভেসে আসা এক যান্ত্রিক ঘোষণা। প্রবল তুষারপাতের কারণে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে এবং তার নির্ধারিত এক্সপ্রেস ট্রেনটা আসতে দেরি হবে। তাকাকি প্ল্যাটফর্মের বেঞ্চে বসে কাঁপতে লাগলো। জানালার ওপাশে তখন সাদা বরফের চাদর আকাশ থেকে ঝরে পড়ছে, যা বাইরের দৃশ্যপটকে অস্পষ্ট আর ধোঁয়াশাচ্ছন্ন করে দিয়েছে। দীর্ঘ অপেক্ষার পর যখন ট্রেন এলো তখন মনে হলো যেন অনন্তকাল পেরিয়ে গেছে, কিন্তু প্রকৃতির সেই অমোঘ বাধা তখনও থামেনি। তুষার ঝড় ট্রেনের গতিকে পদে পদে ধীর করে দিচ্ছিল, যেন প্রতিটি মাইল অতিক্রম করা হয়ে উঠছিল এক চরম পরীক্ষার মতো। প্রতিটি স্টেশনে ট্রেন যখন দীর্ঘ বিরতি নিচ্ছে, তাকাকির অস্থিরতা ততই বাড়ছে। ঘড়ির কাঁটা ক্রমশ 7টার দিকে এগিয়ে যাচ্ছে, আর সেই নির্ধারিত সময়ের সাথে তার হৃৎস্পন্দনের ছন্দপতন ঘটছে। সে জানতো 7টার মধ্যে আকারি স্টেশনে পৌঁছাবে, আর সে তখনও ট্রেনের কামরায় বন্দি। নিজের অসহায়ত্বের চরম সীমায় পৌঁছে সে সিটে এলিয়ে পড়ল। তার জ্যাকেটের পকেটে সযত্নে রাখা ছিল সেই প্রেমপত্রটি, যাতে লেখা ছিল তার শৈশবের সবটুকু গোপন হাহাকার। ট্রেন যখন ওয়ামা স্টেশনে থামল তখন ঘড়িতে প্রায় 8টা বাজে। সময় যেন তার সাথে নিষ্ঠুর পরিহাস করছে। সে গাড়ি থেকে নামলো, কিন্তু কানে এলো আবার একই ঘোষণা। পরবর্তী ট্রেনেও বিলম্ব। বাইরের সেই হাড় কাঁপানো শীতে তাকাকির দেহ যেন জমে যাচ্ছিল, আর দীর্ঘ যাত্রার ক্লান্তিতে তার শরীর নুইয়ে আসছিল। ক্ষুধার তাড়নায় তার পেটে টান ধরছিল, অথচ পকেটে থাকা সামান্য কয়েকটা ইয়েন দিয়ে সে এমন কিছু কিনতে পারছিল না যা তাকে ভরসা যোগাবে। একটু স্বস্তির আশায় সে প্ল্যাটফর্মের কোনায় থাকা একটা ওয়েল্ডিং মেশিনের কাছে এগিয়ে গেল। খুব ইচ্ছা ছিল একটা গরম কফি কিনে শরীরটাকে একটু উষ্ণ করার। পকেটে হাত দিতেই এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। পকেটের ভেতর থেকে বের করার সময় বাতাসের এক ঝাপটা এসে তার হাতের চিঠিটা কেড়ে নিল। তাকাকি কিছু বুঝে ওঠার আগেই দেখলো সেই মূল্যবান খামটা তুষার ঝড়ের সাথে পাল্লা দিয়ে শূন্যে উঠছে। সে দিশেহারা হয়ে চিঠির পেছনে দৌড়াতে লাগলো, কিন্তু বরফ আর ঝড়ো বাতাসের দাপটে সে টিকতে পারল না। চোখের পলকে চিঠিটা এক অন্ধকার খাদের দিকে হারিয়ে গেল। তাকাকি সেখানে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার শরীরের ভেতরে তখন এক তীব্র শীতলতা, যা কেবল বাইরের বরফের কারণে নয়, বরং সেই হাহাকারের কারণে যা সে নিজের হাতের চিঠিটার সাথে হারিয়ে ফেলল। তার প্রথম প্রেমের সমস্ত না বলা ভাষা, যে শব্দগুলো সে আকারিকে শোনানোর জন্য এই দুর্গম পথ ছুটে এলো, তা এখন অজানার দেশে। চারপাশটা যেন আরও অন্ধকার হয়ে এলো। সে বুঝতে পারল প্রকৃতির এই রুদ্রমূর্তি কেবল ট্রেনের চাকাকে থামিয়ে দেয়নি, বরং তার ভালোবাসার সেই ছোট্ট ছোট্ট স্বপ্নকেও চুরমার করে দিয়ে গেল। বাতাসের ঝাপটায় সেই মূল্যবান চিঠিটা হারিয়ে যেতেই তাকাকির মাথার ভেতরটা যেন সবটুকু শূন্য হয়ে গেল। চিঠিতে লেখা শব্দগুলো কি ছিল? শুধুই কালি, নাকি তার অস্তিত্বের একটা অংশ? সে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশের বরফ ঝড় যেন তাকে নিয়ে উপহাস করছিল। সে কাঁদতে চেয়েছিল, কিন্তু তার চোখের জলও যেন এক হাড় কাঁপানো শীতে জমে পাথর হয়ে গেছে। ঠিক তখনই প্ল্যাটফর্মে ট্রেন এসে থামলো। মনের ভেতরে পাহাড় সমান বিষণ্ণতা আর অপারগতা নিয়ে সে ট্রেনে উঠে বসলো। তার মন তখন বিদীর্ণ। প্রতিটি স্টেশনে থামার সাথে সাথেই সেই যন্ত্রণার তীব্রতা কেবল বাড়ছিল। প্রকৃতির রুদ্রমূর্তি তার শেষ সম্বলটুকু কেড়ে নিতে যেন বদ্ধপরিকর ছিল। প্রবল তুষারপাতের কবলে পড়ে ট্রেন মাঝপথেই থেমে গেল। অন্ধকারে ঢাকা বরফের রাজ্যে ট্রেনটা যেন এক অভিশপ্ত বন্দিশালায় পরিণত হলো। ঘড়ির কাঁটা তখন রাত 9টা পেরিয়ে গেছে, অর্থাৎ নির্ধারিত সময়ের চেয়ে সে 2 ঘন্টা দেরি করে ফেলেছে। ট্রেনের কামরায় একা বসে তাকাকি যখন নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখছিল, সে তখন পুরোপুরি পরাজিত। তার সমস্ত সাহস, সেই দীর্ঘ যাত্রার উন্মাদনা, সবই যেন অর্থহীন হয়ে পড়েছে। সে মনে মনেই আকারিকে বিদায় জানিয়ে দিল। সে কল্পনা করতে লাগলো আকারি হয়তো এতক্ষণে স্টেশনের প্ল্যাটফর্ম ছেড়ে নিজের বাড়িতে ফিরে গেছে, অথবা তার মনে তাকাকির প্রতি জন্ম নিয়েছে গভীর ঘৃণা ও অবজ্ঞা। এক বুক দীর্ঘশ্বাস আর পরাজয়ের গ্লানি নিয়ে সে ট্রেনের সিটে গা এলিয়ে দিল। অবশেষে রাত 11টার দিকে ট্রেনটা
তোচিগি স্টেশনে থামলো। তাকাকি যখন প্ল্যাটফর্মে নামলো তখন স্টেশনের বাতিগুলো ঝাপসা আর মৃতপ্রায়। প্ল্যাটফর্মে ভিড় নেই কোনো কোলাহল। তার পায়ের শব্দ সেই নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। বুকটা তার অজানা আশঙ্কায় ধুকপুক করছিল। সে ভয় পাচ্ছিল সেই শূন্য বেঞ্চটিকে দেখার জন্য। কিন্তু হঠাৎ তার দৃষ্টি পড়ল স্টেশনের একটা কোণে থাকা বেঞ্চের দিকে। সেখানে আকারি একা বসে আছে, তার মাথাটা বুকের ওপর ঝুঁকে পড়েছে। সে ঘুমে অচেতন। তাকাকির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তে সজাগ হয়ে উঠল। সে কি ভুল দেখছে? 3 ঘন্টারও বেশি সময় ধরে আকারি এই হাড় কাঁপানো শীতে তার জন্য অপেক্ষা করছিল। তাকাকি ধীর পায়ে এগিয়ে গেল আর তার প্রতিটি পদক্ষেপ ছিল অত্যন্ত সাবধানে, যেন এই স্বপ্নটা ভেঙে না যায়। আকারিকে জাগিয়ে তুলতেই সে চোখ মেলে চাইল। তাদের দুজোড়া চোখের মিলন যেন হাজারো না বলা কথাকে এক নিমিষে বলে দিল। সে রাতে স্টেশনের প্রতিটি মিনিট ছিল স্বর্ণসম। তারা একে অপরের হাত আঁকড়ে ধরল, যেন এই হাত ছাড়া হলেই তারা হারিয়ে যাবে অসীমের অতলে। স্টেশন যখন বন্ধ হওয়ার উপক্রম, তারা বেরিয়ে এলো বাইরে। সেখানে ছিল সেই বিখ্যাত চেরি ব্লসম গাছ, কিন্তু শীতের তীব্রতায় তার একটা পাতাও নেই। কেবল ন্যাড়া ডালপালা নিয়ে দাঁড়িয়ে আছে একে বিষণ্ণ সাক্ষী হয়ে। সেই গাছের নিচে দাঁড়িয়ে তারা জীবনের নানা গল্পে মেতে উঠল। শৈশবের সেই হারানো দিনগুলি, লাইব্রেরির সেই নির্জন দুপুরগুলো, সব যেন আবারও জীবন্ত হয়ে উঠল। ভালোবাসার সেই তীব্রতায় তারা একে অপরকে জড়িয়ে ধরল আর প্রথমবার অনুভব করলো সেই উষ্ণ চুম্বন যা বাহিরের বরফ ঝড়কেও হার মানিয়ে দিল। গভীর রাতে আশ্রয়ের খোঁজে তারা একটা ছোট্ট কাঠের কুঁড়ো ঘরে আশ্রয় নিল। সেই ঘরে হিটারের মৃদু শব্দ আর একে অপরের উপস্থিতির উষ্ণতা, এই ছিল তাদের শ্রেষ্ঠ রাত। কিন্তু ভোরের আলো যখন দরজার ফাঁক দিয়ে উকি দিল, কুঁড়ে ঘরের সেই জানালা দিয়ে আসা আলো তাদের নির্মম বাস্তবতার মুখোমুখি দাঁড় করালো। তারা বুঝতে পারল সময় তাদের এই ছোট্ট জগৎটার মেয়াদ শেষ করে এনেছে। সকালে সূর্যের তেজ যত বাড়তে লাগলো, তাদের হৃদয়ের ভেতরটা ততই যেন বরফের মতো শীতল হতে শুরু করলো। কারণ তারা জানতো এই বিদায়ের ক্ষণটি হয়তো তাদের জীবনের চূড়ান্ত মোড়। সকালের সেই ম্লান আলোয় বিদায়ের সুর যেন কুঁড়ে ঘরের প্রতিটি কোণায় বিষণ্ণতার বিষ ছড়িয়ে দিচ্ছিল। তাদের সময়টাও দ্রুত ফুরিয়ে আসছিল। স্টেশনের দিকে হাঁটার সময় আকারি বারবার তার ব্যাগের চেইন স্পর্শ করছিল, যেন ভেতর থেকে কিছু বের করতে চাইছে। কোনো কথা, কোনো অনুভূতি, হয়তো সেই অমোঘ স্বীকারোক্তি। তাকাকি তখনও বুঝতে পারছিল না যে সেই চিঠিখানা হারিয়ে গেছে। সে মনে মনে কেবল ভাবছিল কি করে সে আকারিকে বলবে যে তাদের মনের সেই না বলা ভাষাগুলো কাগজের পাতায় লেখা ছিল, যা এখন প্রকৃতির নিষ্ঠুর খেলায় ধ্বংস হয়ে গেছে। ট্রেনের হুইসেল বাজলো। তাকাকি কামরায় পা রাখলো। কাচের ওপারে দাঁড়িয়ে আকারি তার চোখে তখন বিদায়ের অব্যক্ত যন্ত্রণা প্রকাশ করছিল। চাকাগুলো যখন ধীরে ধীরে নড়তে শুরু করলো, তখন তাদের দুজনের চোখের কোণায় জমে থাকা অশ্রু যেন এক অলিখিত বিচ্ছেদের সাক্ষী হয়ে রইল। ট্রেন যত গতি বাড়াচ্ছিল, আকারি ততই ছোট হয়ে আসছিল। তারা একে অপরের দিকে হাত নাড়ল, কিন্তু সেই হাত নাড়াটা ছিল তাদের সম্পর্কের শেষ সীমানা। আকারি তখনও জানতো না যে তার ব্যাগে থাকা সেই প্রেমপত্রটি কখনোই তাকাকির হাতে পৌঁছাবে না। ঠিক যেমন তাকাকির হারিয়ে যাওয়া চিঠিটা আকারি কখনো পড়বে না। ভালোবাসা ছিল তীব্র টান, কিন্তু নিষ্ঠুর নিয়তি তাদের মুখ দিয়ে সেই 3টা শব্দ, আমি তোমাকে ভালোবাসি, বের হতেই দিল না। তারা একে অপরকে ছেড়ে গেল একে বিশাল শূন্যতা নিয়ে, যেখানে ভাষা ব্যর্থ হলো। কেবল রয়ে গেল সেই না বলা কথাগুলোর হাহাকার। প্রথম অধ্যায়ের এই জ্যোতিচিহ্ন যেন ছিল তাদের জীবনের দীর্ঘ এক বিচ্ছেদের শুরু। গল্পের দ্বিতীয় অধ্যায় হলো কসমন্ট বা নভোচারী। দৃশ্যপট বদলে এখন সুদূর কাগোশিমা। তাকাকি এখন আর সেই ছোট্ট ছেলেটি নেই। সে এখন হাই স্কুলের শেষ বর্ষের ছাত্র। টোকিওর সেই পরিচিত ব্যস্ততা থেকে দূরে আগ্নেয়গিরির ছাই আর সাগরের নোনা হাওয়ায় ঘেরা এই দ্বীপে সে নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছে। কিন্তু তার নির্লিপ্ত চোখের গভীরে আজও সেই পুরনো হাহাকার দলা পাকিয়ে আছে। এই নতুন জীবনে তার সাথে পরিচয় ঘটে কানায়ে সুমিদার। ছোট চুল, তামাটে ত্বক আর চোখে মুখে অদম্য এক সাহসের ছাপ। কানায়ে যেন এই দ্বীপের সাগরের মতোই উত্তাল। কানায়েকে খুব সহজেই চেনা যায়। সে যেন ধারাবাধা নিয়মের তোয়াক্কা না করা এক অদম্য কিশোরী। সকালে স্কুলের শান্ত প্রাঙ্গণে যখন বাকিরা পৌঁছায়নি, কানায়ে তখন তার পুরনো বাইক নিয়ে স্কুলে ঢোকে। তার দিদি তাকে গাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলেও সে তা প্রত্যাখ্যান করে। নিজের পথের নিয়ন্ত্রণ নিজের হাতে
রাখাটাই তার পছন্দ। তার নেশা হলো সার্ফিং বা সমুদ্রের ঢেউয়ের সাথে লড়াই করা। প্রতিদিন স্কুলে আসার পথে সে তাকাকিকে লক্ষ্য করে। স্কুলের মাঠের নির্জনতায় তাকাকি যখন একা একা তীর ধনুক দিয়ে অনুশীলনে মগ্ন থাকে, তখন কানায়ে দূর থেকে তাকে অবলোকন করে। সেই ধনুকের ছিলা টানার নিপুণ ভঙ্গি, তাকাকির একাগ্রতা আর তার চোখের গভীরে সেই রহস্যময় বিষণ্ণতা কানাইকে ক্রমশই আকৃষ্ট করতে থাকে। সে তাকাকির কাছে যেতে চায়, তার সাথে কথা বলতে চায়, কিন্তু প্রতিবারই এক অদৃশ্য সংকোচ তাকে থামিয়ে দেয়। তাকাকি যেন এক দূর আকাশের নক্ষত্র, যার আলো সে অনুভব করতে পারে কিন্তু স্পর্শ করতে পারে না। কানায় জানতো না তাকাকির মনের বিশাল অংশ জুড়ে এখনো আকারি নামের এক পুরনো স্মৃতি রাজত্ব করছে, যেখানে তার মতো এই দ্বীপের কোনো প্রবেশাধিকার নেই। সে কেবল জানতো এই ছেলেটা যখন ধনুকে তীর বসিয়ে লক্ষ্যের দিকে তাক করে, তখন সে যেন পৃথিবীর সমস্ত কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো জগতে হারিয়ে যায়। আর সেই রহস্যময় জগতের অংশ হতে চাওয়াটাই হয়ে দাঁড়ালো কানায় সুমিদার জীবনের সবচেয়ে বড় একতরফা লড়াই। সেই ভোরে স্কুলের উঠানটা ছিল আশ্চর্য রকম শান্ত, যেন প্রকৃতিও কানায় সুমিদার হৃদয়ের স্পন্দন টের পাচ্ছিল। তাকাকি তখন একা একা ধনুক হাতে দাঁড়িয়েছিল। লক্ষ্যভেদের অনুশীলনে তার নিবিড় একাগ্রতা ছিল দেখার মতো। কানায় যখন তার কাছে গিয়ে পৌঁছালো বুকের ভেতরটা তখন এক অস্থিরতায় তোলপাড় শুরু হলো। কিন্তু যেই মুহূর্তে তাকাকি মাথা ঘুরিয়ে তার চোখের দিকে তাকালো এবং হাসি মুখে সম্ভাষণ জানালো, কানায় যেন তার স্বকীয়তা হারিয়ে ফেললো। এক অদ্ভুত লজ্জা তাকে গ্রাস করলো। সে ঠিক কি বলবে ভেবেছিল তার সব গোলমাল হয়ে গেল। কোনো মতে এক অস্পষ্ট প্রতিউত্তর দিয়ে সে দ্রুত গতিতে ক্লাসরুমের দিকে দৌড়ে পালালো। নিজের সেই অসহায় কাণ্ড দেখে সে নিজেই লজ্জিত হয়ে উঠল। ক্লাসের বন্ধুদের আড্ডায় তখন ভবিষ্যতের স্বপ্ন নিয়ে মাতামাতি। দুপুরে সবাই যখন ঘর থেকে আনা টিফিনের ডাব্বা খুলে গোল হয়ে বসেছিল, আলাপের কেন্দ্রবিন্দু ছিল একটাই, স্কুল শেষ করে কে কোথায় যাবে, কার লক্ষ্য কি। একে একে সবাই তাদের উচ্চশিক্ষার পরিকল্পনা প্রকাশ করছিল। কেউ বা শহরের নামী বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখছিল, কিন্তু কানায় ছিল চুপচাপ। তার মনের কোনো নিজস্ব পরিকল্পনা ছিল না। তার প্রতিটি ভাবনা ছিল তাকাকিকে ঘিরে। সে মনে মনে ঠিক করে রেখেছিল তাকাকি যে পথ বেছে নেবে সেও ঠিক ওই পথেই হাঁটবে। সে তো কেবল তার ছায়াসঙ্গী হয়েই থাকতে চায়, তার হৃদয়ের খুব কাছাকাছি এক কোনায় জায়গা পেতে চায়। তাকাকির প্রতি কানাইয়ের এই নীরব ভালোবাসাটা হুট করে জন্মায়নি, কিন্তু এটি সেই অষ্টম শ্রেণীর কথা, যখন তাকাকি প্রথমবার তাদের স্কুলে বদলি হয়ে এলো। সেই প্রথম দিনের দেখাতেই তাকাকির ওই উদাসীন বিষণ্ণ চাহনি কানাইকে মন্ত্রমুগ্ধ করেছিল। তখন থেকেই শুরু হয়েছিল তার এক নীরব সাধনা। সে জানতো না তাকাকি কোন স্কুলে পড়বে, কিন্তু নিজের ইচ্ছা শক্তি আর কঠোর পরিশ্রম দিয়ে সে এমনভাবে প্রস্তুতি নিয়েছিল যেন তাকাকির সাথে একই হাই স্কুলে জায়গা নিশ্চিত হয়। এটা ছিল তার একান্ত ব্যক্তিগত একক যুদ্ধ। এমনকি হাই স্কুলে পড়ার সময় প্রতিটি বিকেলে সেই স্কুলের মাঠে দাঁড়িয়ে থাকতো যতক্ষণ না তাকাকির তীর ধনুকের অনুশীলন শেষ হয়। সে জানতো তাকাকি ক্লান্ত হয়ে যখন মাঠ ছাড়বে তখনই তার সাথে বাড়ি ফেরার পথে কিছুটা সময় কাটানো যাবে। প্রতিটি বিকেলে বাড়ি ফেরার পথে একটা ছোট্ট মুদি দোকানে তারা নিয়মিত থামতো। তাকাকি সবসময় ঠান্ডা কোনো পানীয় কিনতো, আর কানায়ও তার পাশে দাঁড়িয়ে তাকাতো সেই দূরের দিগন্তের দিকে। সেই ছোট্ট দোকানটার সামনে দাঁড়িয়ে পানীয়ের ক্যালোরি আর বাতাসের শাঁসা আওয়াজের মাঝে কানায় বহুবার চেষ্টা করেছিল নিজের মনের কথাগুলো বলতে, কিন্তু তার সেই সাহসী সত্তা যেন তাকাকির উপস্থিতিতে একদম মোমের মতো গলে যেত। তার মনে এক গভীর সন্দেহের দানা বারবার দানা বাঁধত। তাকাকি কি সত্যি মুক্ত, নাকি তার জীবনে অন্য কেউ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে? কানায় আশঙ্কা করত হয়তো তাকাকির হৃদয়টা এখনো সেই ধূসর শহরের গলিগুলোতে আটকে আছে, আর সম্ভবত সেই স্কুল শেষ করেই আবার পাড়ি দিবে সেই চিরচেনা টোকিওর দিকে, যেখানে হয়তোবা তার প্রিয়তমা তার অপেক্ষার প্রহর গুনছে। এই শঙ্কাটাই তাকে বারবার পিছিয়ে দিয়েছিল, মুখে কুলু পেটে রাখতে বাধ্য করেছিল তার অবাধ্য আবেগকে। দেখা যেত কানায় প্রায়শই দেখত তাকাকি মাঠের এক কোণে একা দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে আছে, আর তার হাতের আঙুলগুলো ফোনের কিপ্যাডে দ্রুত ছন্দে চলছে। সে কি লিখছে, কার উদ্দেশ্যে সেই দীর্ঘ বার্তা? কানায় প্রতিবার বুকের ভেতর এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকতো। হয়তো এবার সেই ফোনটা রেখে তার দিকে ফিরবে, হয়তো কোনো এক অচেনা নাম্বার থেকে তার নিজের ফোনেই কল আসবে, সেই কাঙ্ক্ষিত খুদে বার্তাটা, সেই মেসেজটা হয়তো তার ফোনেই আসবে। কিন্তু দিন যায়, মাস গড়ায়, তাকাকির পাঠানো সেই বার্তাগুলো যেন কোনো এক অদৃশ্য দিগন্তের উদ্দেশ্যেই যাত্রা শুরু করে, যার কোনো উত্তর তার জীবনের সীমানায় কখনো পৌঁছায়
পৌঁছায়নি। সেই ডিজিটাল বার্তাগুলোর অপেক্ষায় থেকে থেকে কানায়ে এক সময় ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু তার অবুঝ হৃদয় তখনও আশা ছাড়তে রাজি না। পরদিন সকালে স্কুলের করিডোরে এক বিশাল চাপের মুখে পড়ল সে। উচ্চশিক্ষার আবেদনের ফর্ম পূরণ করার সময় ঘনিয়ে এসেছে। তার শিক্ষক তাকে ডেকে পাঠালেন, জিজ্ঞাসা করলেন তার ভবিষ্যৎ পরিকল্পনা কি। ওই মুহূর্তটিতেই কানায়ের সামনে এক বিশাল দোলাচাল। একদিকে তার দিদির প্রবল উৎসাহে প্রফেশনাল সার্ফিং বা সমুদ্রের ঢেউয়ের সাথে ক্যারিয়ার করার স্বপ্ন, আর অন্যদিকে তাকাকির সাথে কোনো এক নামহীন বিশ্ববিদ্যালয়ে পড়ার অবাস্তব আকুতি। সে দিশেহারা হয়ে বুঝতে পারছিল না জীবনের কোন বাঁকটি তার জন্য সঠিক। বিকালবেলায় দিদির সাথে সমুদ্র তীরে সার্ফিং অনুশীলনে গিয়েও তার মনে পড়ে থাকলো স্কুলের পার্কিং লটে। অভ্যাসগতভাবেই সেই বাইক নিয়ে ছুটে এলো পার্কিং জোনে। মনে মনে ভাবছিল আজ হয়তো তাকাকির সাথে দেখা হবে, কিছুটা পথ অন্তত তারা পাশাপাশি ফিরবে। কিন্তু সেখানে গিয়ে সে দেখল এক অভাবনীয় শূন্যতা। তাকাকির বাইকটি নেই, পার্কিং লটটা নিঝুম পড়ে আছে, যেন তাকে একরাশ একাকিত্ব উপহার দিয়ে তাকাকি অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছে। একা একাই বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় সে তার অভ্যস্ত সেই মুদি দোকানের সামনে থামলো। হঠাৎ রাস্তার পাশে তাকাকির সেই পরিচিত বাইকটা দেখে তার বুকের স্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে ধীরে ধীরে বাইকটা থেকে নেমে তাকাকির দিকে এগিয়ে গেল। তাকাকি তখন বাইকের ওপর হেলান দিয়ে গভীর মনোযোগে ফোনের স্ক্রিনে তাকিয়ে কি যেন লিখছে। দূর থেকে কানায়ের চোখে ঝাপসা দৃষ্টিতে ধরা পড়ল সেই দৃশ্য। তাকাকি কোনো এক গভীর আবেগে মেতে উঠে বার্তা পাঠাচ্ছে। কানায়ের বুকের ভেতরটা যেন মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে তো জানতো এই বার্তাগুলো তার জন্য নয়। তাকাকির এই একাকিত্বের কারণ কি তবে টোকিওর সেই স্মৃতি, নাকি অন্য কোনো অদেখা মানুষ? কান্নাটা তার চোখের কোণায় এসে বারবার বাধা পাচ্ছিল, কিন্তু সে সেটাকে আপ্রাণ শক্তিতে চেপে রাখল। তাকাকির সামনে সে কখনো দুর্বল হতে চায়নি। সে চায়নি তাকাকি বুঝতে পারুক যে এই কিশোরীটি তার প্রতিটি নিঃশ্বাসের সাথে কতটা ভালোবাসা আর দীর্ঘশ্বাস মিশিয়ে রেখেছে। সে চোখের জল মুছে এক দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে নিজেকে বোঝালো এই একতরফা ভালোবাসার পরিণাম হয়তো এমনই হয়, যেখানে মানুষ অন্য কাউকে পাওয়ার জন্য নিজের বর্তমানকে ভুলে থাকে। কানায়ে সেদিন খুবই সাবধানে তাকাকির পাশে গিয়ে দাঁড়ালো। তার কণ্ঠে ছিল এক স্বাভাবিকতা, যেন সে কোনো কিছুই জানে না। তাকাকি যখন মুখ তুলল তার চোখে ছিল সেই পরিচিত বিষণ্ণতা। কানায়ে সাহস করে জিজ্ঞাসা করলো, তাকাকি, হাই স্কুল শেষে তুমি আসলে কি করার কথা ভাবছো? টোকিওতেই কি ফিরে যাবে উচ্চশিক্ষার জন্য? তাকাকি একটু থেমে গিয়ে ধীর গলায় উত্তর দিল, সত্যি বলতে আমি এখনো নিশ্চিত নই। হয়তো টোকিওতে যাওয়া হবে না, কিংবা হতেও পারে। এই মুহূর্তের জীবনটা আমার কাছে খুবই ধোঁয়াশা লাগছে। তাকাকির এই অনিশ্চিত উত্তরটা কানায়ের জন্য ছিল এক পরম আশীর্বাদ। তার হৃদয়ে জমে থাকা কালচে মেঘগুলো যেন নিমিষেই কেটে গেল। যদি তাকাকি নিশ্চিত না হয় যে সে টোকিও ফিরছে, তবে তার মনে দাঁড়ায় আগামীকালও তাকাকিকে এই একই দ্বীপে দেখার সম্ভাবনাটুকু রয়ে গেছে। এই চিন্তাটুকুতেই সে যেন নতুন প্রাণ ফিরে পেল। তার হাতে থাকা সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফর্মটা, যা এতক্ষণ তার কাছে এক দোদুল্যমানতার ভবিষ্যতের বোঝা হয়ে দাঁড়িয়েছিল, সেটা সে নিজের অজান্তেই এক নিখুঁত কাগজের বিমানে পরিণত করল। তারপর আকাশের বিশালতায় সেটাকে ছুঁড়ে দিল। সেই উড়ন্ত বিমানটার সাথে সাথেই যেন তার বুকের ভেতর থেকে সমস্ত দ্বিধা উড়ে গেল। বাড়ি ফেরার পথে তাদের বাইক থামলো এক বিশাল যানজটের মুখে। একটা বিশালকার কন্টেইনার ট্রাক তাদের পথ আটকে দাঁড়িয়েছিল। কন্টেইনারের গায়ে উৎকীর্ণ ছিল মহাকাশ গবেষণার বিভিন্ন প্রতীক। ট্রাকটি বহন করে নিয়ে যাচ্ছিল রকেট উৎক্ষেপণের বিভিন্ন সরঞ্জাম, যা তানগাশিমা মহাকাশ কেন্দ্রের জন্য যাচ্ছিল। মহাকাশের সেই অসীম হাতছানি দেখে কানায়ে রোমাঞ্চিত হয়ে উঠল। সে তাকাকির দিকে তাকিয়ে উচ্ছ্বাসিত স্বরে বলল, তুমি জানো তাকাকি, এই রকেটগুলোর গতিবেগ কত? ঘন্টায় 5000 কিলোমিটারের বেশি। কিন্তু তবুও আকাশকে স্পর্শ করতে আর তারার রাজ্যে পৌঁছাতে তাদের অনেক বছরের পর বছর লেগে যাবে। তাকাকির কানে কথাটা যেন মন্ত্রের মতো লাগলো। 5000 কিলোমিটারের গতি, তবুও কত দূরত্ব, কত সময়! সে তৎক্ষণাৎ নিজের মনের গভীরে হারিয়ে গেল। সে ভাবতে বসলো তাদের সম্পর্কে সেই 5 সেন্টিমিটার গতির কথা, যা আজ কয়েকশো কিলোমিটারের দূরত্বের দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তার স্মৃতি আবারও আকারিকে ছুঁয়ে গেল। বাড়ি ফিরে কানায়ের মুখে তখন এক তৃপ্তির হাসি। সে মনে মনে সাজিয়ে নিল তার আগামী দিনগুলো। তাকাকি এই দ্বীপেই আছে, সেও এই দ্বীপেই থাকবে। হয়তো ভাগ্য তাদের এক বিন্দুতে মিলিয়ে দেবে। তার দিদি, যিনি কানায়ের আদম্য ইচ্ছাশক্তির কথা জানতেন, তিনি মায়ের কাছে গিয়ে তাদের দুশ্চিন্তা দূর করার চেষ্টা করলেন। তিনি জানতেন কানায়ে যা একবার মনে মনে ঠিক করে তা পাওয়ার জন্য সে নিজেকে উজাড় করে দিতে পারে। এদিকে তাকাকির ঘরে
নিস্তব্ধতায় কেবল ল্যাপটপ বা ফোনের পর্দায় মৃদু আলো জ্বলে উঠছিল। সে আবারও ফোনের ড্রাফট বক্সে ঢুকলো। সেখানে জমে আছে অসংখ্য না লেখা চিঠি, অগণিত খুদে বার্তা, সবই আকারিকে উদ্দেশ্য করে। সে আকারিকে লিখতে চায় তাদের সেই তাচিগির রাত, সেই চেরি গাছের নিচে দাঁড়িয়ে থাকা অসম্পূর্ণ প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবতা হলো তার কাছে তো আকারির বর্তমানের কোনো ফোন নাম্বার, লোকেশন কিচ্ছু নেই। টোকিওর সেই পুরনো দিনের ঠিকানায় হয়তো এখন আর কেউ থাকে না। সে জানে এই বার্তাগুলো পাঠানোর কোনো উপায় নেই, তবুও সে এগুলো মুছে ফেলতে পারে না। ড্রাফট বক্সে জমা থাকা এই শব্দগুলোই যেন তার ভালোবাসার একমাত্র প্রমাণপত্র। পরদিন সকালে সূর্যটা উঠল এক অদ্ভুত স্নিগ্ধতা নিয়ে। আকাশটা যেন আজ অন্য দিনের চেয়ে বেশি পরিষ্কার। সেই রোদের আলোয় তাকাকিকে আরও বেশি দূরের কোনো পথিক মনে হচ্ছিল। কানাই জানতো না এই উজ্জ্বল সকালের ওপাশে তাদের জন্য কি অপেক্ষা করছে। কানাই সুমিদার মনের গহীনে তখন এক প্রচণ্ড জেদ কাজ করছিল। সে নিজের অদম্য সংকল্পে স্থির ছিল, যদি সে তার জীবনের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি দাঁড়িয়ে সেই বিশাল ঢেউগুলোকে জয় করতে পারে, তবে সে নিজের প্রেমের মুখোমুখি দাঁড়ানোর সাহস অর্জন করবে। প্রতিদিনকার সেই নোনা জলের ছাপটা, সমুদ্রের উত্তাল গর্জন আর সার্ফিং বোর্ডের সাথে তার সেই মরণপণ লড়াই সবই ছিল এক দীর্ঘ প্রস্তুতির অংশ। 6টা মাস ধরে সে নিজেকে প্রস্তুত করেছে। প্রতিবার আছড়ে পড়া ঢেউ থেকে উঠে এসে সে দেখেছে তার লক্ষ্য তাকাকি। আজ সেই মহেন্দ্রক্ষণ, আজ সে ঢেউয়ের ওপর দাঁড়িয়ে নিজের ভারসাম্য বজায় রাখতে পেরেছে। আজ সে জয়ী। এই বিজয়ী তাকে সেই সাহসী কিশোরীতে পরিণত করেছে যে কিনা আজ তাকাকির চোখের দিকে তাকিয়ে সব সত্য বলে দিতে পারবে। বিকেলের রক্তিম আলো যখন সমুদ্র তীর থেকে স্কুলের পার্কিং লটে এসে পৌঁছালো, কানায়ে তখন তার সার্ফিং বোর্ডটা গুছিয়ে বাইকের কাছে দাঁড়িয়ে আছে। তার হাতের তালু ঘামছে, হৃদস্পন্দন যেন গলার কাছে এসে আটকে যাচ্ছে। তাকাকি যখন ক্লান্ত পায়ে পার্কিং লটে এসে পৌঁছালো, কানায় তার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন এক অদ্ভুত উজ্জ্বলতা, যেন সে আজ পৃথিবী জয় করার অপেক্ষায়। তারা যখন সেই অভ্যস্ত মুদি দোকানের সামনে এসে থামলো, কানায় মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তাকাকির জ্যাকেটের প্রান্তটা সে আলতো করে ধরলো, কিন্তু তার গলার স্বরটা যেন সেই মুহূর্তে শুকিয়ে গেল। তাকাকি পেছন ফিরে তাকিয়ে সহজ গলায় জিজ্ঞাসা করলো, কানায় কি হয়েছে, কিছু বলতে চাও? তাকাকির সেই সরল স্বাভাবিক প্রশ্নটি যেন কানাইয়ের সাজানো সব বাক্যকে ছত্রভঙ্গ করে দিল। তাকাকির চোখের দিকে তাকিয়ে সে দেখল সেখানে ভালোবাসা নেই, নেই কোনো আগ্রহ, সেখানে কেবল এক গভীর উদাসীনতা, যেন সে অন্য কোনো জগতে বাস করছে। কানাইয়ের সাহসের বাঁধ সেদিনই ভেঙে গেল। সে নিজেকে গুটিয়ে নিল, মুখে কেবল এক কৃত্রিম হাসি বুঝিয়ে বলল, না তো কিছু না, এমনি। তাদের যাত্রাপথের হঠাৎ করেই এক ছন্দপতন ঘটল। কানাইয়ের পুরনো বাইকটা ইঞ্জিনের খটখট শব্দ করে মাঝ রাস্তায় থেমে গেল। নিরুপায় হয়ে তারা বাইকটা রাস্তার ধারে রেখে হাঁটা শুরু করলো। সূর্যাস্তের শেষ আভা তখন আকাশ জুড়ে এক মায়াবী রঙের খেলা তৈরি করেছে। তাকাকি হাঁটছিল সামনে আর কানায়ে তার পিছু পিছু। তাকাকির দীর্ঘকায় ছায়াটা মাটির ওপর যখন কাঁপছিল, কানাইয়ের মনে হলো এই ছায়াটিকেই সে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চেয়েছিল। কিন্তু তাকাকির দৃষ্টি সবসময় আকাশের দিকে। সে যেন সেই অসীম শূন্যতায় কি এক অধরা স্মৃতির খোঁজ করছে। কানাইয়ের মনের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসগুলো তখন কান্নায় রূপ নিতে শুরু করেছে। সে বুঝতে পারল এই ছেলেটা কখনোই তার হবে না, কারণ তার হৃদয়টা যে অনেক আগে থেকেই অন্য কোথাও সমর্পণ করা। তাকাকির পেছনে হাঁটতে হাঁটতে সে আর নিজেকে সামলাতে পারল না। নিঃশব্দে তার গালবে অশ্রু গড়িয়ে পড়ল, যা সন্ধ্যার অন্ধকারে হয়তো তাকাকি দেখতে পেল না। ঠিক সেই মুহূর্তেই তানগাসীমার মহাকাশ কেন্দ্র থেকে এক গগনবিদারী গর্জন শোনা গেল। দিগন্তের আকাশ চিরে একটা রকেট তীব্র গতিতে মহাকাশের পথে যাত্রা শুরু করলো। সেই ধোঁয়াটে আগুনের কুণ্ডলী আকাশের নীলকে বিদীর্ণ করে উপরে উঠে যাচ্ছিল। সেই উজ্জ্বল শিখার দিকে তাকিয়ে কানায় বুঝতে পারল কিছু কিছু গন্তব্য মানুষের নাগালের বাইরেই থেকে যায়। তাকাকি যেন আকাশের দিকে তাকিয়ে তার স্বপ্ন সাজায়। সেই স্বপ্ন কখনোই এই দ্বীপের ধুলাবালি বা এই কিশোরীর ভালোবাসায় পূর্ণ হওয়ার নয়। রকেটের সেই বিচ্ছুরিত আলোয় কানায়ের অশ্রুসিক্ত মুখটা যেন এক মুহূর্তের জন্য জ্বলজ্বল করে উঠল। সে সেই দিন তাকাকিকে কিচ্ছু বলল না, কিন্তু সেই নীরব কান্নার মাঝেই সে তার প্রথম প্রেমের সমাপ্তি টানল। রকেটের সেই উত্তাল গতি যেমন পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে বিলীন হয়ে গেল, কানায়ের জমানো ভালোবাসাও যেন সেদিন সেই গর্জনের সাথে মিলিয়ে গেল অসীম শূন্যতায়। সেই রকেট যখন নীল আকাশ চিরে অসীমের দিকে ছুটে গেল, কানায়ে সুমিদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রকেটের সেই উজ্জ্বল লেজটা আকাশকে যেন দুভাগ করে দিয়ে চলে গেল, আর সেই আলোর নিচে দাঁড়িয়ে কানায়ে
নিজের হৃদয়ের আয়নায় এক নির্মম সত্যকে দেখতে পেল। সে তাকাকির দিকে তাকালো। তাকাকির চোখ দুটো তখনও সেই রকেটের ধোঁয়ার গতির সাথে সাথে আকাশের গভীরে ডুবে আছে। কানাইয়ের মনে হলো তাকাকি এখানে থেকেও আসলে এখানে নেই, সে কোথাও অনেক দূরে এক অদৃশ্য সীমানার ওপারে তাকিয়ে আছে। ওই মুহূর্তেই সে বুঝতে পারল তাকাকি তার কাছে এমন এক আকাশের মতো যা কেবল দূর থেকেই দেখে মুগ্ধ হওয়া যায়, যার বিশালতার ছোঁয়া পাওয়া যায় না, কিন্তু যাকে কোনোভাবেই নিজের মুঠোয় বন্দি করা যায় না। সে উপলব্ধি করল তাকাকির নীরবতা বা তার অন্যমনস্কতা কেবল বিচ্ছিন্নতা নয়, বরং তা হলো এক দীর্ঘ প্রতীক্ষা। তাকাকি তার জন্য নিজেকে উজাড় করে রেখেছিল। সেই মানুষটা কানাইয়ের চেয়ে হাজার গুণ বেশি দূরের কোনো এক স্মৃতির অতলে। কানাই বুঝতে পারল তার এই একতরফা প্রেমের কোনো ভবিষ্যৎ নেই। সে কেবল একজন দর্শক যে তার অপ্রাপ্তিগুলোকে সাজিয়ে রাখার এক ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেদিনই সে নীরবে নিজের ভালোবাসাকে সেই দ্বীপের সমুদ্র সৈকতের বালুচরের সমাধি দেওয়ার প্রতিজ্ঞা করল। দ্বিতীয় অধ্যায়ের এই জ্যোতিচিহ্ন যেন কেবল কানাইয়ের প্রেমের অপমৃত্যু নয়, বরং এটি তাকাকির জীবনের সেই অসম্পূর্ণ বৃত্তের এক নতুন বয়ান। কানাই যেদিন কান্নার আড়ালে তার অনুভূতিগুলোকে মাটি চাপা দিল, সেদিনই তাকাকির জীবন তার নিজস্ব গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার সংকেত পেল। সময়ের চাকা ঘুরেছে বহুদূর। এখন আমরা গল্পের শেষ পর্যায়ে, সেই শিরোনামের মহেন্দ্রক্ষণ 5 সেন্টিমিটার পার সেকেন্ড। শহরের যান্ত্রিকতায় এখন তাকাকি এক পরিণত মানুষ। টোকিওর ব্যস্ততম অফিস পাড়ায় সে এখন একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চারপাশের মানুষ, ফাইল, কম্পিউটার, কোড আর কফির কাপে তার দিনটা কাটে। মিজানো নামের এক চশমা পরা তরুণীর সাথে গত 3 বছর ধরে তার প্রেমের সম্পর্ক। মিজানো হয়তো তাকে ভালোবাসে, তার জীবনের খুঁটিনাটি গুছিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তাকাকির হৃদয়ে সেই অদিম শূন্যতা আজও ভরাট হয়নি। মিজানের সান্নিধ্য তাকে আরাম দেয়, কিন্তু তা তার ভেতরের হাহাকারকে প্রশমিত করতে পারে না। তাকাকির মনে এখন সেই শীতের তাচিগি স্টেশন, সেই ন্যাড়া চেরি গাছ আর সেই হারানো চিঠির স্মৃতিগুলো এক জেদি আগাছার মতো রয়ে গেছে। নিজের মনের কোণে আজও আকারি এক অস্পর্শী নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। ওদিকে সুদূর তোচিগি বা টোকিওর কোনো এক প্রান্তে আকারি তার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করার চূড়ান্ত প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছে। যে আকারিকে পাওয়ার জন্য তাকাকি এতদিন জীবনের ঝুঁকি নিয়েছিল, সে আকারি ছিল তার প্রথম প্রেমের একমাত্র ঠিকানা। সেই আকারি এখন আর তাকাকির নয়, সে অন্য কারো হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়াতে যাচ্ছে। বিয়ের সানাই যেন ক্রমশ খুব কাছে থেকেই শোনা যাচ্ছিল। আকারি এখন এক পরিণতির দিকে, যেখানে তাকাকির কোনো অস্তিত্ব নেই। তাকাকি জানতো আকারিকে ভুলে যাওয়া মানেই নিজের অস্তিত্বকে অস্বীকার করা, আবার তাকে আঁকড়ে ধরে থাকা মানেই মিজানোর মতো একজনকে প্রতিদিন প্রতারণা করা। সে এক অদ্ভুত মানসিক দোদুল্যমানতায় দিনাতিপাত করছিল। তার কাছে জীবন মানে এক কেবল দীর্ঘ প্রহর গোনা, যেখানে সে নিজেও জানে না সে আসলে কার অপেক্ষা করছে, আকারির জন্য নাকি সেই ফেলে আসা স্মৃতিগুলোর জন্য, যেগুলো প্রতি সেকেন্ডে 5 সেন্টিমিটার গতিতে তার জীবন থেকে কেবল দূরেই সরে যাচ্ছে। আকারির জীবনের নতুন এই অধ্যায়টা যেন তাকাকির কাছে এক নিষ্ঠুর পরিণতির মতো। যে মানুষটাকে ঘিরে তার জীবনের সমস্ত স্বপ্নের বুনন, সেই মানুষটা এখন অন্য কারোর জীবনের সঙ্গী হওয়ার প্রস্তুতি নিচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো, এত বছর পেরিয়ে যাওয়ার পরেও আকারি সেই পুরনো চিঠিখানা সযত্নে আগলে রেখেছে। সেই চিঠি তার হৃদয়ের সমস্ত জমানো কথা ধারণ করে আছে, কিন্তু বাস্তবে তা আর কোনোদিনও তাকাকির হাতে পৌঁছাবে না। তাদের সেই কৈশোরের অসম্পূর্ণ প্রেম যেন এক দীর্ঘস্থায়ী ছায়ার মতো তাদের দুজনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। ওদিকে টোকিওর ব্যস্ত জীবনে তাকাকির সাথে মিজানোর সম্পর্কটা আগের মতো রইল না। মিজানো ততদিনে বুঝে গেছে তাকাকি তার পাশে থাকলেও তার মনটা পড়ে আছে অন্য কোথাও। তার চোখের গভীরে যে গভীর বিষণ্ণতা আর শূন্যতা, তা কখনোই মিজানোর ভালোবাসায় পূর্ণ হওয়ার নয়। মিজানো বুঝতে পারল সে কেবল তাকাকির জীবনে এক সাময়িক আশ্রয়, একাকিত্ব কাটানোর এক মাধ্যম মাত্র। তাই এক বুক যন্ত্রণা নিয়ে সে তাকাকির কাছ থেকে নিজেকে সরিয়ে নিল, সম্পর্কটা শেষ করে দিল। মিজানোর চলে যাওয়া তাকাকিকে আরও একা করে দিল। তার বুকের ভেতর সেই পুরনো হাহাকার আর আকারিকে পাওয়ার ব্যাকুলতা যেন এক আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাতে অপেক্ষায় ছিল। এই দম বন্ধ করা দামাচাপা জীবনের চেয়ে বড় কোনো যন্ত্রণা যেন আর ছিল না। শেষ পর্যন্ত নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে
সে চাকরিটাও ছেড়ে দিল। সে জানতো না এই সিদ্ধান্ত তাকে কোথায় নিয়ে যাবে। আকারিকে কি সে কোনোদিনও ফিরে পাবে? না, সে তো জানে আকারি এখন অন্যের, তবুও কোথাও যেন তার অবচেতন মন এক অনিশ্চিত মুক্তি খুঁজছিল। একদিন টোকিওর ব্যস্ত রাস্তায় এক রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল তাকাকি। ঠিক সেই মুহূর্তে উল্টো পাশ থেকে কেউ একজন রাস্তা পার হচ্ছিল। চোখের এক পলকে তাদের দুজনের চোখাচোখি হলো। সেই চেনা মুখ, সেই পুরনো পরিচিত অবয়ব। সময় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। রেল লাইনের দুই পাশে দাঁড়িয়ে থাকা দুটো মানুষ একে অপরকে চিনতে পারল। তাদের হৃৎপিণ্ড যেন সেই কৈশোরের ছন্দে কেঁপে উঠল। সেই ছোট্ট তচিকি স্টেশনের রাত, বরফের ঝড়ে কাঁপতে থাকা তাদের সেই আলিঙ্গন, সব যেন এক নিমিষে চোখের সামনে ভেসে উঠল। কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি নির্মম। তাদের মাঝে তখন বয়ে চলেছে সেই চিরচেনা রেল লাইন, যেন এক অদৃশ্য দেওয়াল যা তাদের আর কোনোদিনও এক হতে দেবে না। ট্রেনের প্রচণ্ড গর্জনে চারপাশটা কেঁপে উঠল। একটা ট্রেন তাদের মাঝখান দিয়ে তীব্র গতিতে পেরিয়ে গেল। তাদের দৃষ্টি তখন একে অপরের থেকে বিচ্ছিন্ন। তাকাকি আর আকারি দুজনেই জানতো সময় তাদের অনেক দূরে নিয়ে গেছে। এখন আর পেছনে ফিরে তাকালে কোনো লাভ নেই। ট্রেন চলে যাওয়ার পর তাকাকি যখন বিপরীত দিকে তাকালো, দেখলো সেই জায়গাটা এখন ফাঁকা। আকারি নেই, যেন সে এক স্বপ্নের মতো মিলিয়ে গেল। তাকাকি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল, তারপর ঠোঁটের কোণে এক চিলতে বিষণ্ণ হাসি ফুটিয়ে তুলল। এই হাসিটা পরাজয়ের নয়, এই হাসিটা ছিল সেই না বলা কথাগুলোকে মেনে নেওয়ার, সেই ভালোবাসাকে মুক্ত করে দেওয়ার। এরপর সে আর পেছনে তাকালো না। সে নিজের পথে এগিয়ে চলল। হয়তো এভাবেই জীবন চলে, যেখানে কিছু মানুষ হৃদয়ে অমর হয়ে থাকে, কিন্তু বাস্তবতার রেল লাইনে তারা আর কোনো দিনই একে অপরের গন্তব্য হয়ে ওঠে না। ওই যে চেরি ফুলের পাপড়িগুলো 5 সেন্টিমিটার গতিতে ঝরে পড়ে, ঠিক তেমনি তাদের প্রেমটাও অজানা উদ্দেশ্যে ঝরে পড়ে হারিয়ে গেল সময়ের তলে। সেই চেরি ফুলের গাছটার নিচে দিয়ে হাঁটার সময় তাকাকির মনে হলো যেন বাতাসটা এখনও সেই ছোটবেলার মতো করেই তাকে ছুঁয়ে যাচ্ছে। আজ তার হৃদয়ে কোনো হাহাকার নেই, নেই কোনো অস্থিরতা। সে বুঝতে পারল সময় আর দূরত্ব কেবল মানুষের শরীরকে আলাদা করতে পারে, কিন্তু স্মৃতিগুলোকে করতে পারে আরও বেশি পবিত্র। এই গল্পটা আসলে কাউকে ভুলে যাওয়ার নয়, বরং নিজের ভেতরকার সেই পুরনো ক্ষতগুলোকে সময়ের মলম দিয়ে ভরিয়ে তোলার। আজ সেই স্মৃতিগুলো আর তাকে দহন করে না, বরং এক অদ্ভুত প্রশান্তি হয়ে তার হৃদয়ে বেঁচে থাকে। 5 সেন্টিমিটার পার সেকেন্ড কেবল একটা সিনেমা নয়, এটা আমাদের সবার ফেলে আসা সেই কৈশোরের উপাখ্যান, যেখানে আমরা সবাই কোনো না কোনোভাবে আকারি বা তাকাকি হয়ে বেঁচে থাকি। হয়তো আমাদের সবার জীবনে এমন কোনো আকারি আছে যার জন্য আমরা আজও কোনো এক রেল লাইনের পাশে নীরবে দাঁড়িয়ে আছি। কিন্তু দিন শেষে এটাই জীবন, সুন্দর, বিষণ্ণ আর কিছুটা অসম্পূর্ণ। আজকের এই আবেগী যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, একটা কমেন্ট অবশ্যই করেন। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে গল্পটা আপনার কাছে কেমন লাগছে। আর ভালো লাগলে কমেন্টের পাশাপাশি এই যে লাইকের বাটনটা তো আছে, একটু টাচ করে দিবেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর এই যে স্ক্রিনে এরকমই আরও একটা ভিডিও ভেসে উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। অবশেষে গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।